হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আবারও আজকে তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। নবম শ্রেণীতে যারা অধ্যয়ন করছো, যারা দশম শ্রেণীতে পড়ছো, যারা এসএসসি পরীক্ষা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য একটি নতুন বাংলা ক্লাস। সেটার নাম হচ্ছে, বাংলা ক্লাসটির নাম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। আর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। বন্ধুরা, আজকে এই ক্লাসটা তোমরা, আশা করি আমার ভিডিওটা তোমরা আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করব এই ক্লাসটাকে একটু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি এই প্রবন্ধের উপরে। এই প্রশ্নগুলো দিয়ে ক্লাসটা সমাধান করে তোমাদেরকে সমাধান করে দিব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আর আমার এই ক্লাসটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি, আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। বন্ধুরা, শুরু করছি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। এখন আমরা জানবো যে মোতাহের হোসেন চৌধুরীর জন্ম মৃত্যু সম্পর্কে জানবো, কারণ এখান থেকে দুই একটি কোশ্চেন পরীক্ষাতে আসে থাকে। মোতাহের হোসেন চৌধুরী তিনি 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। আরেকটি কথা আমাদের জানা দরকার যে 1903 সালে মোতাহের হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেন। 1903 সালে কবি জসিমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা একই গল্প প্রবন্ধ থেকে দুইজন সাহিত্যিকের জীবনী সম্পর্কে আমরা জানতে পারছি। তো আসো বন্ধুরা, মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি সংস্কৃতিবান, মার্জিত, রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সাথে তিনি কি ছিলেন? যুক্ত ছিলেন। তারপরে তিনি সংস্কৃতির কথা বাংলা সাহিত্যে মননশীল প্রবন্ধ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন, যেই সংস্কৃতির কথাটা তার মৃত্যুর পরে কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। তারপরে বন্ধুরা, সভ্যতা ও সুখ তারই একটি অনুবাদ গ্রন্থ। তিনি এই মহান লেখক 1956 সালে 18 সেপ্টেম্বর কি করেন? পরলোক গমন করেন। এরপরে বন্ধুরা, পরীক্ষার্থীর জন্য আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট, যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোথায় থেকে নেওয়া হয়েছে। যদি এই ধরনের কোশ্চেন আছে তাহলে বলতে হবে যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এবার আমরা চলে যাব যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল বক্তব্য এবং এটার বিষয় সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির মানুষের জীবনের দুটি সত্তা, একটি তার জীব সত্তা, অপরটি হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। জীব সত্তার প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। এটা হচ্ছে মূল বক্তব্যটা। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। মানুষ যখন শিক্ষা দীক্ষা লাভ করে, সে যখন একটা ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারে, তখন তার অন্ন বস্ত্র বাসস্থানের কোনো কি থাকে না, তার আর সমস্যা থাকে না। এই কথাটা এই কবিতা লেখক তার প্রবন্ধের মাধ্যমে বুঝিয়েছেন। শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি। শিক্ষা মানে হচ্ছে তোমার সুপ্ত মেধা প্রকাশ করাকে কি বলা হয়? শিক্ষা বলা হয়। আর এই শিক্ষার মাধ্যমে মানুষের ভিতরে মূল্যবোধের সৃষ্টি হয়। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে মানব জীবনের, দৈনন্দিন জীবনের মানুষের আচার আচরণ, এগুলাকে কি বলা হয়? মূল্যবোধ বলা হয়। তাহলে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। তা প্রবন্ধের মূল বক্তব্য, জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। তারপরে লেখক বলেছেন মানুষের জীবনকে একটি দোতলা গড়ের সাথে কি করা যেতে পারে? তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই গড়ের নিচতলা। মানুষের যে জীবনটা, কবি লেখক এখানে মানুষের জীবনটাকে একটা দোতলা গড়ের সাথে কি করেছেন? তুলনা করেছেন। আর জীবসত্তা হচ্ছে সেই গড়ের নিচতলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব হচ্ছে ওই তলা, উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে ওঠার মাধ্যম হচ্ছে শিক্ষার। এখানে শিক্ষাটাকে কবি লেখক মই হিসাবে কি করেছেন? তুলনা করেছেন। এবার আসো বন্ধুরা, যে জীব সত্তা এবং মানব সত্তা, এই দুইটা বিষয় সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব, কারণ এই দুইটা বিষয় নিয়ে প্রবন্ধের ভিতরে আলোচনা করা হয়েছে। মানব সত্তা এবং জীব সত্তা। কবি লেখক বলেছেন যে জীব সত্তা হচ্ছে মানুষের ঘরের নিচতলা, আর মানব সত্তা হচ্ছে মানুষের ঘরের জীবনের উপরের তলা। কি বোঝানো হয়েছে? জীব সত্তা
জীবসত্তার ঘর থেকে মানব সত্তায় ওঠার মাধ্যম হচ্ছে কি কি মই মানব জীবনের দুটি সত্তা, একটি তার জীবসত্তা, অন্যটি হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। মানব জীবনকে যদি একটি দোতলা গড়ের সাথে তুলনা করা যায় তাহলে জীবসত্তা হচ্ছে তার জীবসত্তার অস্তিত্ব হচ্ছে নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্বের অস্তিত্ব হচ্ছে সেই গড়ের উপরের তলা। যে তুমি যদি কোনো একটা দোতলা গড়ে বসবাস করো, তাইলে তুমি যদি দোতলাতে উঠতে হয় তাহলে তোমাকে নিচতলা থেকে সিঁড়িগুলো বেয়ে বেয়ে কি করতে হবে, উপরের তলায় উঠতে হবে। লেখক এখানে মানুষের এই জীবসত্তাটাকে নিচতলা আর দোতলাটাকে মানব সত্তার উপরের তলা হিসাবে যে তুলে ধরেছেন। তাহলে জীবসত্তা থেকে উপরের তলায় উঠতে হলে তোমাকে কি করতে হবে, সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হবে। আর মানব জীবনের এই সিঁড়িটা হচ্ছে একটা শিক্ষার মাধ্যমে মানুষ একটা একটা করে স্তর শেষ করে সে তার জীবনের সর্বশেষ কাঙ্ক্ষিত স্থানে যেয়ে কি করতে পারে, পৌঁছতে পারে। তো মানুষের অস্তিত্বকে জাগ্রত করে তাই স্পষ্ট করে মানব জীবনকে দোতলা গড়ের সাথে তুলনা করা যেতে পারে। তারপরে লেখক মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দিতে হবে। অন্ন বস্ত্রের চিন্তা থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কি করতে পারবো না, পৌঁছতে পারবো না। শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়া সাধনা করতে হবে। শিক্ষা দীক্ষা থেকে মনুষ্যত্বের স্বাদ পেতে হলে তোমাকে সারাক্ষণ কি করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। চেষ্টা সাধনার মাধ্যমে একটা মানুষ শিক্ষার মূল কি করতে পারে, শিক্ষার মূল স্বাদটা কি করতে পারে, সে গ্রহণ করতে পারে। অন্ন বস্ত্রের সমাধানও একান্ত জরুরি, না হয় প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়া যাবে না। একটা মানুষ যদি প্রকৃত শিক্ষিত হতে হয় তাকে কি করতে হবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, যে মানুষের যে মৌলিক কতগুলো চাহিদা রয়েছে সেগুলো তার কি করতে হবে, তাকে পূরণ করে দিতে হবে। তাহলে সে কি করতে হবে, শিক্ষার যে আসল স্বাদ সে পাবে। বন্ধুরা, জীবসত্তা এবং মানব সত্তা। জীবসত্তা যে সত্তার বৈশিষ্ট্য জৈবিক অস্তিত্বকে প্রমাণ করে যে কোনোভাবে বেঁচে থাকাটাই মুখ্য। আর মানব সত্তা শুধু জৈবিক অস্তিত্ব প্রমাণ নয়, আত্মার অস্তিত্বকে প্রমাণ করে মানুষের ধরে মনুষ্যত্ববোধ কি করে জাগিয়ে তোলে। আর এখানে বলা হয়েছে, প্রবন্ধের ভিতরে বলা হয়েছে যে ক্ষুধ পিপাসা বলতে কবি লেখক বুঝেছেন ক্ষুধা তৃষ্ণার অনুভূতিকে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। তো মুক্তির জন্য কয়টি, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রবন্ধের ভিতরে মুক্তির জন্য কয়টি উপায়ের কথা বলা হয়েছে, তাহলে আমরা বলবো যে দুইটি উপায়ের কথা কি করা হয়েছে, বলা হয়েছে। শিক্ষার আসল কাজ কি, যদি তোমাকে প্রশ্ন করা হয় শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে অপ্রয়োজনীয় দিক। এখন প্রশ্ন যে শিক্ষার আসল দিকটাই যদি অপ্রয়োজনীয় দিক হয় তাহলে এই অপ্রয়োজনীয় দিকটা কি সে সম্পর্কে আমি আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে। অপ্রয়োজনীয় দিকটাকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে, শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই মানুষের সুপ্ত মনকে জাগিয়ে তোলে, তাকে অনুভূতির জগতে বিচরণ করতে শেখায়। এই জন্যই অপ্রয়োজনীয় দিকটাকে শ্রেষ্ঠ দিক হিসাবে লেখক এখানে কি করেছেন, তুলে ধরেছেন। অপ্রয়োজনীয় আর প্রয়োজনীয় দিকটি হলো, শিক্ষার প্রয়োজনীয় দিকটি হলো ভালোভাবে বেঁচে থাকার জন্য তোমাকে একটা কি করা, চাকরির অনুসন্ধান করা। এখন বলো যে জীবসত্তা, আমি খাবো, আমি কিভাবে খাইব, আমি খাবো এটা হচ্ছে জীবসত্তা, আর আমি কিভাবে খাইব এটা হচ্ছে কি মানব সত্তা। তোমাকে শিখিয়ে দিবে, তোমার শিক্ষা তোমাকে শিখিয়ে দিবে তুমি কিভাবে আহার করবে, কিভাবে বসবে, কিভাবে মানুষকে সালাম করবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, এটা হচ্ছে তোমার মানব সত্তা। আর জীবসত্তার কাজ হচ্ছে মানব সত্তায় নিয়ে যেতে হলে, জীব সত্তা থেকে মানব সত্তায় যেতে হলে তোমাকে শিক্ষা কি করতে হবে, গ্রহণ করতে হবে। শিক্ষার মাধ্যমে আমাদের ভিতরে যে মনুষ্যত্ব কি করবে, তৈরি হবে। তারপরে বলা হয়েছে, প্রবন্ধকার বলেছেন যে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কোনো মুক্তি নেই। একটা মানুষকে মুক্তভাবে তাকে পড়তে হলে তাকে কি দিতে হবে, চিন্তার স্বাধীনতা দিতে হবে, তাকে বুদ্ধির স্বাধীনতা দিতে হবে, তাতে আত্মপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। এইগুলা যদি আমরা তাকে দিতে পারি তাহলে সে মুক্তি পাবে। মুক্তি, এই পৃথিবীতে একটা পাখিও সে খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আকাশে কি করতে হয়, কি করতে চায়, উড়তে চায়। একটা পাখিকে যদি তুমি মনে করো একটা খাঁচার ভিতরে বন্দি করে তাকে যদি ভালো ভালো খাবার দেওয়া হয়, তার কাছে মনে হবে যে বাঁধন থেকে মুক্তি পেয়ে সে একটা মুক্ত আকাশে কি করতে চায়, উড়তে চায়। তাহলে শিক্ষার আসল কাজ হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা, অর্থ
সাধনা নয়, এটা যদি উপলব্ধি না করতে পারে তাহলে বেশিরভাগ মানুষ তিমিরেই থেকে যাবে। এখানে তিমির বলতে অন্ধকারে থেকে যাবে। অনেকে মনে করে যে লেখাপড়া করে ভালো একটা চাকরি পাওয়ার জন্যই মানুষ লেখাপড়া করে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এটাও ঠিক আছে, লেখাপড়া করার মাধ্যমে তুমি চাকরি পাবে এটাও শিওর, কিন্তু আসলে লেখাপড়ার উদ্দেশ্য তো তা নয় যে তুমি বড় কিছু হবে, বড় একটা চাকরি করবে। লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে তোমার ভিতরে মনুষ্যত্ব কি করা, সৃষ্টি করা। তাইলে আছে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে লেখক বুঝিয়েছেন মানুষ তার জীবনকে বাঁচাতে সবসময় অর্থচিন্তায় ব্যস্ত থাকে, যে অর্থচিন্তায় তাকে তিমিরে ফেলে রাখে, ফলে তার মূল্যবোধের বিকাশ ঘটাতে পারে না। মূল্যবোধের বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে, আর বর্তমানে শিক্ষাকে মানুষ অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে কি করছেন, মনে করছেন। লেফাফা দুরুস্তি তার শিক্ষা এক নয় কেন? আমরা অনেক সময় দেখি যে একটা মানুষ খুবই পরিপাটি, আসলে সে শিক্ষা দীক্ষার কোনো কিছুই তার ভিতরে নেই, সেটাকে প্রবন্ধকার লেফাফা দুরুস্তি হিসেবে কি করেছেন, উল্লেখ করেছেন। শিক্ষার প্রকৃত মর্মমানি হৃদয়ে ধারণ করা, শিক্ষার যে প্রকৃত মর্মমানি যদি হৃদয়ে ধারণ না করি এবং না করা হয়, তাহলে বহিরঙ্গনে পরিপাটি হলে শিক্ষিত হওয়া কি করা যাবে না। একটা মানুষ প্রকৃত শিক্ষিত হলে তার ভিতরে যখন মূল্যবোধ থাকবে, তার ভিতরে যখন আদর্শ থাকবে, তখন তার ভিতরে এমনি করে তার ভিতরে শিক্ষার যেই মূল উদ্দেশ্যটা সেটাই কি হবে, ফুটে উঠবে তার ভিতরে। তাহলে বন্ধুরা আজকের এই যে প্রবন্ধটা যে আমরা পড়লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, তাহলে এটা দুই জিনিস, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে মনুষ্যত্ব। শিক্ষা হচ্ছে মানুষের জীবনের বাস্তব জীবনে যেটা শিক্ষার মাধ্যমে সে কি করে মনুষ্যত্ব অর্জন করে। তাই এই শিক্ষার মানুষের জীবনটাকে যে লেখক একটা দোতলা গড়ের সাথে তুলনা করেছেন, সেই গড়টা হচ্ছে জীবসত্ত্ব হচ্ছে তার নিচতলা, আর মানব সত্ত্ব হচ্ছে তার কি তলা, উপরের তলা। জীবসত্তার গড়ের ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে মানব সত্তার গড়ে ওঠাটা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সেজন্য জীবসত্তাকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা মানব সত্তার গড়ে উঠতে পারবো। আর মানব সত্তার গড়ে ওঠার মাধ্যম হচ্ছে শিক্ষা, আর শিক্ষাটাকে লেখক এখানে মই হিসাবে কি করেছেন, ব্যবহার করেছেন। তো আশা করি তোমরা আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ক্লাসটি সুন্দর করে বাসায় দেখবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল। এ পর্যায়ে আমি তোমার ক্লাসের এই যে কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব, আর এই শব্দার্থগুলো থেকে যে সকল শব্দার্থ খুব বেশি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট শব্দার্থগুলো নিয়ে তোমাদের সাথে এখন কি করব, আলোচনা করব। আর আশা করি এই শব্দার্থগুলো যদি তোমরা ভালোভাবে কি করতে পারো, আত্মস্থ করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের অনেক। বন্ধুরা ক্লাসের একবারে আমি শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আমি তোমাদের মাঝে কিছু শব্দার্থ, যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কিছু শব্দার্থ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে শব্দার্থগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে নিগর। নিগর অর্থ শিকল বা বেরি। নিগর শব্দের অর্থ শিকল বা বেরি। তিমির অর্থ অন্ধকার। তিমির শব্দের অর্থ অন্ধকার। খুদ পিপাসা, এটার মানে হচ্ছে ক্ষুধা ও তৃষ্ণা। ফতুর অর্থ নিঃস্ব বা সর্বশান্ত। লেফাফা দুরুস্তি বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা, এটাকে লেফাফা দুরুস্তি বলা হয় থাকে। বেরি মানে হচ্ছে তোমার শিকল, বেরি মানে হচ্ছে শিকল। তারপরে আসো হামেশা। হামেশা শব্দের শাব্দিক অর্থ যদি পরীক্ষাতে আসে, সব সময় বা সর্বক্ষণ। উন্মোচন মানে হচ্ছে উন্মুক্ত করা। পিঞ্জিরাবদ্ধ অর্থ খাঁচায় বন্দি। জীবসত্তা তো জীবের অস্তিত্ব। জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে অন্ন বস্ত্র কি করতে হবে, থেকে মুক্তি দিতে হবে। তারপরে বন্ধুরা কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু, অর্থাৎ খাওয়া পড়ার সমস্যা মিটে গেলেই মানুষের উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। শিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়। এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর পরিশেষে আরেকটি প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতায়েন হোসেন চৌধুরীর সংস্কৃত কথা গ্রন্থ থেকে শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ এটা তো এখানে তুলে ধরা হয়েছে, এখান থেকে এটাকে নেওয়া হয়েছে। আশা করি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি, আবার একটি নতুন ক্লাস দিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে।